আজকের ভিডিওতে ঠান্ডা লেগে শ্বাসকষ্টের চিকিৎসার কিছু তথ্য আপনাদের সামনে দেব। তো রোগীদের বিভিন্নভাবে ঠান্ডা লাগতে পারে। সেটা হতে পারে যে শীতকালে অবেলায় স্নান করে, শীতকালে ঠান্ডা জলে স্নান করে, পুকুরের খুব ঠান্ডা জলে স্নান করে, অথবা ওকেশন বাড়িতে গিয়ে আইসক্রিম খেয়ে, এই শীতকালে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বায়ু প্রবাহিত হয় সেটায় অ্যাটাক হয়েও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এবারে এই ঠান্ডা লেগে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়। সেটা কাশি হতে পারে, পেটের সমস্যা হতে পারে, কানে যন্ত্রণা হতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি দেব। তো ঘটনাটি হচ্ছে যে আমরা যখন রোগীকে চিকিৎসা করি তখন আমাদের হোমিওপ্যাথিতে একটা নীতি আদর্শ আছে। সেই নীতিটা হচ্ছে লক্ষণ সাদৃশ ঔষধ নির্বাচন করা। যদি এটা আমরা পুঙ্খানুভাবে করতে পারি এবং সঠিক কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারি তাহলে 100% সুনিশ্চিতভাবে রোগী আরোগ্য হয়ে যায়। এবার আমি তো ভালো কোম্পানির মেডিসিনের নাম আপনাদের আমি বলে দিতে পারবো না, সেটা বলাটা ঠিক নয়। তবে সদৃশ ঔষধ রোগীর জন্য কিভাবে নির্বাচন করবেন তার জন্য আজকের ভিডিওতে 4টি রেমেডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের একেবারে খুব সুন্দর ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো, যাতে রোগীর জন্য সঠিক ঔষধটি খুঁজে বের করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি প্রথমে লিখি শর্টনেস অফ ব্রিথ, ডিউ টু কোল্ড। এটার মানেটা কি হবে? বাংলা মানেটা, এটার বাংলা মানেটা হচ্ছে যে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট। তো এই ঠান্ডা লেগে যে শ্বাসকষ্ট হয় কেন হয়, কিসের জন্য হয়, সে যেভাবে রোগীর ঠান্ডা লাগুক আমরা একেবারে সুন্দরভাবে রোগীকে আরোগ্য করতে পারি। তো আজকের ভিডিওতে 4টি রেমেডিসের যে লক্ষণগুলো, মানে এই ব্রিদিং ট্রাবলসের সময়, মানে শ্বাসকষ্টের সময় যে লক্ষণগুলো রোগীর ক্ষেত্রে আসে, তা 4টে ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের একেবারে পাশাপাশি আমি শেয়ার বলবো, যাতে একটা ঔষধের রুগীদের থেকে আর একটা ঔষধের রুগীকে আপনি আলাদা করতে পারেন। এতে কি হবে, আপনার রুগীর জন্য একেবারে 100% সুনিশ্চিতভাবে ওষুধটি খুঁজে বের করতে পারবেন। আমি 1 2 3 4টে রেমেডিসের বলবো। তো খুব গুরুত্বপূর্ণ 4টি রেমেডিসের, আমি যে 4টি রেমেডিসের এক একটা করে নাম লিখে আর বলি তথ্যগুলো। আমি প্রথমেই বলবো এ রোগের জন্য বেশ ভালো কার্যকরী, একেবারে ফার্স্ট ক্লাস কার্যকরী একটি রেমেডির নাম এবং তার লক্ষণগুলো। আমি রেমেডিটি সংক্ষিপ্ত নাম লিখি, নাম্বার 1-এ লিখি, সংক্ষিপ্ত নাম লিখি। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যান্টিমটাট, ঠিক আছে। এবার এই অ্যান্টিমটাট ঔষধটির ক্ষেত্রে আমরা রোগীদের কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবো? এই অ্যান্টিমটাটের রোগীদের গলায় বা বুকের মধ্যে কিন্তু ঘড় ঘড় শব্দ থাকে এবং কফ বিশেষ একটা বেরোয় না। এই কথাটা আগে মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে অ্যান্টিমটাটের রোগীদের ড্রাই কফ হয় না, মানে শুষ্ক কাশি হয় না। যেহেতু সরল কাশি তার জন্যই কিন্তু গলার মধ্যে ঘড় ঘড় শব্দ হয়। এবার আমাদের যে ধারণা হয় যে কাশি যদি সরল থাকে তাহলে কফ বেশি পরিমাণে বেরোবে, কিন্তু অ্যান্টিমটাটে রোগীদের ক্ষেত্রে কাশি সরল থাকা সত্ত্বেও কফ কিন্তু বের হয় না। এবার এই অ্যান্টিমটাটের রোগীদের আরও সুন্দর সুন্দর লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমি বলি, আপনারা মনে করে ভালো করে বুঝে মনে রাখবেন। এই অ্যান্টিমটাটের রোগীরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাস নেয় এবং রোগীরা মনে করে যে দম বন্ধ হয়ে যাবে। এই কথাটি কেমন হলো? যাদের শ্বাসকষ্ট হচ্ছে সে সমস্ত রোগীরা কী করে, সে সমস্ত রোগীরা গভীরভাবে শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অ্যান্টিমটাটের রোগীরা তা করে না। এরা শ্বাস নেবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র, মানে ধীরে ধীরে নেবে। তো এরা মনে করে যে আমি যদি জোরে শ্বাস নিই তাহলে দম বন্ধ হয়ে যাবে। এই জন্য অ্যান্টিমটাটের রোগীরা এইভাবে প্রাণ ভরে কিন্তু শ্বাস নেবে না, এরা ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাস নেবে, একেবারে ঝিমিয়ে ঝিমিয়ে শ্বাস নেবে। এই লক্ষণটি পাওয়া যায়। তো অ্যান্টিমটাটের রোগীদের চেনার আরও সুন্দর উপায় আছে। সেই উপায়টা আপনি দেখবেন, যদি কাশি হয়
তাহলে কাশির পরে হাই তুলবে। হাই তোলা বোঝেন তো, অনেক রোগীরা বসে বসে ঘুমের পূর্বে যে হাই ওঠে, আমরা যেটাকে হাই ওঠা বলি, যদি অ্যান্টিমটাটে রুগী হয়ে থাকে তাহলে কাশির পরে কিন্তু হাই তুলবে। আরও সুন্দর বিষয় আছে যে এই অ্যান্টিমটাটে রুগীরা যদি ঘুমোয়, মানে ঘুমের সময় বা একটু রেস্টে নেয়, তাহলে কিন্তু হা করে থাকে। তো এই লক্ষণ দেখে তো অ্যান্টিমটাটে রুগীদের চেনার কথা, একেবারে সহজভাবে চেনার কথা। এই অ্যান্টিমটাটে রুগীদের এই শ্বাসযন্ত্র সংক্রান্ত যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো খাওয়ার পরে বাড়ে। যদি রুগীরা ডান দিকে চেপে শন, তাহলে সমস্ত অসুবিধাগুলো উপশমিত হয়। এবার এই অ্যান্টিমটাট ঔষধটি এ রোগের জন্য 6 এবং 30 শক্তি অধিক কার্যকারী হয়। যদি শিশু হয়ে থাকে তাহলে 6 শক্তি ব্যবহার করবেন। এবার এই 6 শক্তি দিনে 3 বার আর 30 শক্তি দিনে 2 বার ব্যবহার করবেন, অবশ্যই সূক্ষ্ম মাত্রায়। এবার সূক্ষ্ম মাত্রায় যে ডোজটা কি, এই সম্পর্কে আপনাদের এই ভিডিওটি শেষের দিকে আমি খুব সহজভাবে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি দ্বিতীয়তে জানাবো, নাম্বার 2 রেমেডিতে জানাবো একটা গুরুত্বপূর্ণ এ রোগের রেমেডি, সেটা হচ্ছে শাম্বুকাস নাইগ্রা। ঠিক আছে, শাম্বুকাস নাইগ্রা ওষুধটির নাম। এবার এই ওষুধটির ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পাবো, একটু মনোযোগ দিয়ে শুনলে একেবারে এখানেই মুখস্থ হয়ে যাবে। এই শাম্বুকাস নাইগ্রা, এই ঔষধটি কিন্তু শ্বাসযন্ত্রের উপর প্রচুর ক্রিয়া আছে, এবং এই ঔষধটি শিশুদের বা বাচ্চাদের যদি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায়। এবার এই শ্বাসকষ্টের কারণগুলো কিন্তু ভালো করে শুনুন, অ্যান্টিপ্যাটেস লক্ষণের সঙ্গে কোনো মিল নেই। লক্ষণ সাদৃশ ঔষধ দিন, রোগী নিঃসন্দেহে আরোগ্য লাভ করবে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে শিশুদের নাক বন্ধ হয়ে যায়। এবার নাক বন্ধ যখনই হয়ে যায়, তখন শিশুরা কী করবে, এই গাল দিয়ে নিঃশ্বাস নেবে। এই লক্ষণটি থাকবেই থাকবে, মানে শাম্বুকাসের লক্ষণই এটা সুন্দর লক্ষণ। তো শাম্বুকাস যে নাইগ্রা যে ঔষধটি, এই ঔষধটির উপসর্গগুলো রাত্রে বাড়ে, মানে মধ্যরাত্রে বাড়ে, 12টার সময় বাড়ে। শিশু বেশ ঘুমোচ্ছিল, সুন্দরভাবে ঘুমাচ্ছিল, হঠাৎ করে শিশুর কাশি আরম্ভ হয় অথবা শ্বাসকষ্ট আরম্ভ হয়। শিশু আর ঘুমোতে পারে না, দম বন্ধের মতো একটা ভাব হয়। তো এই ছিল এর মেন কথা। এরকম ধরনের শ্বাসকষ্ট কিন্তু হবে, যেটা আমি বললাম, একটু বোঝার চেষ্টা করুন, সেইভাবে ওষুধ দিন, রোগী আরোগ্য হয়ে যাবে। এবার এই ঔষধটিও আপনি 6 এবং 30 শক্তি ব্যবহার করতে পারেন। আমি পূর্বে যেভাবে বলেছি সেইভাবে অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি নাম্বার 3তে বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমেডি, সেটা হচ্ছে ARS। এটা সংক্ষিপ্ত নাম হলো, এটার মানে হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। এবার এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পাবো। এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের যে শ্বাসকষ্ট হয়, সেটার শব্দটা কিন্তু সাই সাই, আর এদের কফের পরিমাণ কম হয় এবং সেটা ফেনা ফেনা হয়, সাবানের ফেনার মতন হয়। এটা মনে রাখতে হবে। আমরা প্রথম রেমেডিতে দেখেছিলাম, অর্থাৎ অ্যান্টিমটাটে দেখেছিলাম, যে সে শব্দটা ছিল ঘড়ঘড় শব্দ। আর এই আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে রুগীদের কিন্তু সেই শব্দটা কিন্তু কীরকম, সেটা হচ্ছে সাই সাই শব্দ। সাই সাই শব্দটা আর ঘড়ঘড় শব্দটা এক নয়, এই দুটো শব্দকে পার্থক্য করুন, তাহলে সুবিধা হবে। ঝড়ের যে একটা হাওয়ার যে আওয়াজ, সেটাকে বলা হয় সাই সাই শব্দ। ঠিক আছে, এবার এই অ্যান্টিমটাটে রুগীদের যে শ্বাসকষ্ট হয়, তার আওয়াজটা কিন্তু ওই সাই সাই শব্দের মতো, আর কফের পরিমাণ কম হয়, এটাও কিন্তু অ্যান্টিমটাটে আছে, কিন্তু অ্যান্টিমটাটের কফটা কিন্তু ফেনা ফেনা হয় না। এবার এই অ্যান্টিমটাটে রুগীদের আরও সুন্দর লক্ষণ দেয়, বুকের ডান দিকে পেইন হয়, মানে ডান ফুসফুসে পেইন হয়, জ্বালা হয়, কাশি হয়, ইত্যাদি উপসর্গ থাকে। এবার এই অ্যান্টিমটাটে রুগীদের সমস্ত উপসর্গ, মানে এই শ্বাসকষ্ট নিয়ে আমরা আলোচনা করছি, এটাই ধরতে হবে। এই উপসর্গগুলো কিছু পান করলে মধ্যরাত্রের পর, মানে রাত 12টার পরে এবং শুয়ে পড়লে বৃদ্ধি পায়। এবার এই অ্যান্টিমটাট ঔষধটি এটাও কিন্তু 6 বা 30 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে পূর্বের মতো আপনি ব্যবহার করতে পারেন। আমি সর্বশেষ নাম্বার 4 যে রেমেডিটির কথা বলবো, সেটার নাম হচ্ছে স্পঞ্জিয়াটোস্টা। এবার এই স্পঞ্জিয়াটোস্টার ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পাবো। স্পঞ্জিয়াটোস্টার ক্ষেত্রে সমস্ত বায়ুপথের শুষ্কতা,
শুষ্ক কাশি এবং কাশির আওয়াজ কুকুরের যে ঘেউ ঘেউ ডাক সেই ডাকের মতন হয়। তো আপনি দেখবেন যে এই যে স্পঞ্জিওটোস্টা রোগীদের শ্বাসকষ্ট হলে তাদের কিন্তু যে শ্বাসনালীটাকে টোটালি শ্বাসনালীটা শুষ্ক হয় এবং এদের যদি কাশি হয় সেই কাশির আওয়াজ কিন্তু ভয়ানক, একেবারে কুকুরের ডাকের মতো। আর এই স্পঞ্জিওটোস্টা রোগীদের সমস্ত উপসর্গগুলো মধ্যরাতের পূর্বে পান বা খাওয়ার পরে উপসর্গগুলো বাড়ে। কথাটা কি বললাম? এই আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সমস্ত উপসর্গ মধ্যরাতের পরে, মানে রাত 12টার পরে বাড়ে। আর এই স্পঞ্জিওটোস্টার ক্ষেত্রে হচ্ছে আগে বাড়ে, এটা আপনাকে মনে রাখতে হবে। এছাড়াও বক্ষস্থলের দুর্বলতা, মানে বুকের ভীষণ দুর্বলতা রোগীদের অনুভব হয়, এই জন্য এদের কথা বলার সময় কিন্তু কষ্ট হয়। বক্ষস্থলের দুর্বলতা, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এবার এই স্পঞ্জিওটোস্টা শক্তি ব্যবহার করা ভালো। এবার এই শক্তি অনেক সময় দেখা যায় যে অ্যাভেলেবল নয়, মানে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি 30 শক্তি কিন্তু ব্যবহার করতে পারেন পূর্বের মতো। এবার আপনাদের আমি বলেছিলাম যে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানানোর একটা অর্ডিনারি পন্থা বলে দেবো। সেই অর্ডিনারি পন্থাটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে, ঠিক আছে? 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এবার এই 500 ml ড্রিঙ্কের ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আরএস দিতে হবে। আরএস দিয়ে মিশিয়ে নেবেন। এবার আপনার নির্বাচিত ঔষধ, মানে এই ঔষধের মধ্যে সবথেকে বেশি কমন আছে যে ঔষধটি রোগীর মধ্যে, সেটাই হবে আপনার নির্বাচিত ঔষধ। এটাকে দিতে হবে 1 ড্রপ, ঠিক আছে? 1 ড্রপ মানে হচ্ছে 1 ফোঁটা। এবার 1 ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিলে আপনার কিন্তু ঔষধ রেডি হয়ে গেল। এবার এর থেকে রুগীকে যদি 2 চা চামচ করে খাওয়ান, অথবা এই 500 ml বোতলটির যে ঢাকনা বা মুটকিতে থাকবে তার যদি 2 ঢাকনা খাওয়ান, তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। এবার আমাদের যখন রুগীকে চিকিৎসা দিতে হয়, পরিষেবা দিতে হয়, বিশেষ করে অ্যাকাউট ডিজিজের ক্ষেত্রে, তখন কিন্তু ঘন ঘন ওষুধ প্রয়োগ করতে হয়। যেমন আমি আপনাদের বলেছি যে 30 শক্তি দিনে 2 বার, অনেক সময় 30 শক্তি দিনে 4 বার ব্যবহার করারও প্রয়োজন হতে পারে। এবার যদি আপনি এইভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেন, তাহলে কিন্তু দিনে 4 বারও দিতে পারবেন, তাতে রোগের কোনো প্রকার অ্যাগ্রাভেশন হবে না, গ্যারান্টি আমার। আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ ব্যবহার করে দেখুন, রোগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। আপনার রোগীকে পরিষেবা দিতে, মানে চিকিৎসা করতে কোনো রকম বাধা আসবে না। আরও বিশেষ বিশেষ সুবিধা আছে সূক্ষ্ম মাত্রায় ডোজ ব্যবহার করার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।